বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে একটা অদ্ভুত সিরিজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম। অদ্ভুত কেন বললাম, তার জন্য গল্পটা শেষ পর্যন্ত তোমাদের শুনতে হবে। গল্পের শেষ পর্যন্ত শুনেই তোমরা বিচার করবে এই সিরিজটা কিরকম হতে চলেছে। এই গণৎকার মশাইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, অনেক রহস্য লুকিয়ে আছে। তাই আর দেরি না করে তিনি তার কলমে বিজয় গণৎকার সিরিজের প্রথম গল্প অকারণে কিছু হয় না গল্পটা শুরু করা যাক। আজকে গল্প পাঠে শুভ বিজয় গণৎকার চরিত্রে সুইজারল্যান্ড থেকে আমাদের সবার প্রিয় রণদীপ নন্দী। চলো গল্পটা তাহলে শোনা যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার তোমাদের কাছে অনুরোধ রইল। খেজুরডাঙ্গায় বাসটা যখন পৌঁছল তখন সবে সন্ধে হতে শুরু করেছে। নবীন বুঝতে পারল বড় দেরি হয়ে গেছে তার। গ্রামের ভিতরের পথ ধরে দ্রুত পা চালালো সে। চলতে ভারী অসুবিধে হচ্ছে তার। একে তো সে মোটা মানুষ, তার উপর নতুন ধুতির কোঁচাটা গুজে ট্যাকে ঢুকিয়ে রেখেছে। গায়ের গরদের পাঞ্জাবিটা ঘামে চুপচুপে হয়ে গেছে। কাঁধে রাখা বাহারি চাদরটা ইচ্ছে করছে নামিয়ে ফেলে দেয়, কিন্তু যতই হোক মাত্র 1 বছরের নতুন জামাই, 8 পৌড়ে ধুতি কাপড় আর রোজগেরে ফতুয়া পরে তো আর শ্বশুর বাড়ি যাওয়া যায় না। তাই এই রাজবেশ। দুটো হাতে রয়েছে দুরকম জিনিস। এক হাতে রয়েছে একটা বড় মাটির হাঁড়ি, তার মধ্যে হাঁড়ির গলাগলি মিষ্টির রস, রসের মধ্যে রয়েছে বড় বড় রসগোল্লা। আর অন্য হাতে রয়েছে ঝুলিয়ে রাখা একজোড়া পেল্লাই মাপের ইলিশ মাছ। এই অসময়ে এমন মাছ যাকে বলে সোনার দামে কিনেছে নবীন। তার বর্তমান শ্বশুরবাড়িতে নিজের ঠাঁট বজায় রাখতে হবে। নবীনচন্দ্র কলকাতায় থাকে, বিরাট পৈতৃক বাড়ি তার। হাতিবাগান অঞ্চলে তাদের বিশাল মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকানটি নবীনের মায়ের নামে, অন্নদা মিষ্টান্ন ভাণ্ডার। টাকায় পয়সায় মানে সম্মানে এলাকায় তাদের একটা নাম আছে। পয়সা কড়ির অভাব নেই সংসারে, কেবল একটা ছেলেরই যা অভাব। নবীনের বয়স যখন 22-23, তখন তার বাপ মা দেখে শুনে পাল্টি ঘরে একখানা বিয়ে দিয়েছিল তার। বউ কমলে কামিনী বিয়ের পর 1 বছর ঘুরতে না ঘুরতেই একটা ছেলে প্রসব করেছিল ঠিকই, কিন্তু সে মরা ছেলে। ছেলেকে জন্ম দেওয়ার পরই কামিনীর শরীর দিনে দিনে ভাঙতে থাকে। সবাই বোঝে ও বউয়ের দ্বারা আর বংশে বাতি আনা সম্ভব নয়। বছর 2 পর আবার বিয়ে হয় নবীনের। এই বউটি আবার আর এক কাঠি উপরে। বিয়ের পর সবে 3 দিন কেটেছে। 4 দিনের মাথায় ওলা উঠিয়ে এপারের মায়া চুকিয়ে ওপারে চলে যায়। এরপর বছর 5 নবীন সন্ন্যাসীর মতো ছিল। ততদিনে নবীনের বাপ অতীনচন্দ্র পঞ্চত্বপ্রাপ্ত হয়েছেন। বিধবা হয়েছেন নবীনের মা। অকর্মণ্য প্রথম পক্ষের বৌমাটিকে নিয়েই সেই মহিলার হয়েছে হাড় জ্বালানো সংসার। এদিকে 14 পুরুষের যে কি গতি হবে তা নিয়ে চিন্তা করে চোখে আর ঘুম আসে না অন্নদা ঠাকুরানের। সংসারে এই নিত্য অশান্তি নবীনেরও আর ভালো লাগে না। শেষটায় 5 জনের পরামর্শে সে আবার ছাদনাতলায় বসল। ঘরে বউ এলো। ছেলের 3য় পক্ষের বউ দেখে ঠাকুরন ভাবলেন, যাই হোক, মা কালী এবার মুখ তুলে চাইলেন, মা গো মা, বেশি কিছু তো নয়, শুধু একটা নাতি চেয়েছি। পথে ঘাটে বিক্রিগুলোর ঘরে ঘরে ছেলে পুলে হয়, আর আমার পোড়া কপাল দেখো, একখানা ছেলের 3-3টে বিয়ে দিল, তবুও বংশ রক্ষা করার মতো নাতি জুটলো না এখনো পর্যন্ত। ঠাকুরনের এই আত্মোক্তিটা সম্ভবত মা কালী শুনলেন এবার, তবে আধা আধি। 3য় বউ বাসন্তীবালা বিয়ের 14 মাসের মাথায় আঁতুর ঘরে ঢুকল। ঘরের ভেতর খানিক কসরত করার পর স্বনামধন্য ধাই ধরিত্রী বাইরে বেরিয়ে এলো বেজার মুখ করে।
ঠাকুরন তার কাছে গিয়ে বললেন, বলি হ্যালো ধরিত্রী, তোর মুখ কানে এমন কেন লো? শিশুর কান্না গোটা বাড়ির সবাই শুনতে পেয়েছে ততক্ষণে। তার সত্ত্বেও ধাই এমন পানা মুখ করে আছে কেন, এই প্রশ্নটাই সবার মনে যাচ্ছে। আর হবে কি গো, মেয়ে হয়েছে, লক্ষ্মী ঠাকুর এসেছেন গো তোমার ঘরে। যাও যাও গিয়ে উলু দিয়ে শাক বাজিয়ে তাকে বরণ করো গে, যাও। ব্যঙ্গ করে বলল ধরিত্রী ধাই। বড় না আরো কিছু, একে তো হাত জ্বালানিদের অভাব নেই সংসারে, হাত জ্বালানির দল নিয়ে জ্বলে মরছি আমি। ওই এলেন বুঝি আরেকজন, দূর দূর দূর, একখানা নাতি চাইলুম আর কি পেলুম না, যন্ত্রণা। এইসব বলতে বলতে অন্নদা ঠাকুরন ভিতর বাড়ির মধ্যে চলে গেল। নবীনচন্দ্র কিন্তু একবার অন্তত মেয়ের মুখ দেখতে চাইল। ধাইতা দেখালো তাকে। দেখো দেখো দাদা, কেমন দেখতে হয়েছে তোমার মেয়েটাকে, কি লক্ষ্মী ঠাকুরটি নয়? নবীনচন্দ্র মাথা নাড়ালো। হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। সত্যি ভারী মিষ্টি মুখ মেয়েটার। নবীন জানতো মেয়ে হওয়াটা তার মা ভালো চোখে দেখছেন না, তাই আনন্দ উৎসব এ বাড়িতে কিছুই হবে না। কিন্তু সে তো বাবা হয়েছে, প্রথমবার বাবা হলো। নবীনের মনে স্নেহ জন্মালো। আদি খেতা মরণ দশা, কত ঢং, যেন আর কেউ মা হয় না। ঢং সব গুছে গেছে একেবারে। কি হলো? ওই তো একটা মেয়ে। বাঁচুক মরুক, তবু তো ছেলে হয়েছিল আমার। ছেলের মা আমি। মাটির ঢালা ওই মেয়ে নিয়ে দুবেলা ধুয়ে ধুয়ে জল খাও, কোনো কাজে তো লাগবে না। হোমেও না, যজ্ঞেও না, কোনো কাজেই লাগবে না। এইসব বলছে কমলে কামিনী। বেশ কিছুদিন পর ছেলে হলো বাসন্তীবালার। মেয়ে হওয়ার 1 বছরের মধ্যেই আবার মা হলো সে। কিন্তু হায় হায় হায়, এ কেমন ছেলে! ছেলে তো নড়েও না, চড়েও না, যেন কাঠামোয় গড়া ননী গোপালটি। হাতে পায়ে সার নেই তার। জ্বর ভরত ছেলে হয়েছে। ছিচিৎকার পড়ে গেল ঘরের বাইরে। অন্নদা ঠাকুরনের চক্ষুশূল হয়ে উঠল বাসন্তী বউ। সংসারে আর মন বসে না নবীনচন্দ্রর। নেহাত মা আছে, তা নয়তো সে কবে বিবাগী হয়ে পথে বেরিয়ে পড়ত। এমন করেই কেটে গেল 12টা বছর। নবীনচন্দ্রর বয়স হচ্ছে, চুলে পাক ধরতে শুরু করেছে তার। এমন সময় একদিন এই খেজুরডাঙ্গা থেকে নবীনের এক মাস্তুতো দাদা তার বিধবা বড় দিদিকে সঙ্গে নিয়ে এলো তাদের বাড়িতে। তা বলি, হ্যাঁ গা মাসি, তোমাদের এমন কোটা বাড়ি, এমন একখানা চলতি দোকান, ঘর সংসারে তো পয়সার কোনো অভাব নেই, তবু তোমাদের মুখগুলো এমন শুকনোপনা হয়ে রয়েছে কেন গো? কি বলবো মা, ছেলেটার বিয়ে হয়েছে 3 বার, কিন্তু আমাদের পোড়া কপাল সে পোড়াই আছে। ও, তা 3 বার তো নবীনের বিয়ে হলো, অথচ তোমাদের ঘরে কোনো ছেলে পুলে হলো না? হয়েছে গো, হয়েছে, হবে না কেন, দিব্য হয়েছে। সে ছেলেও বলা যায়, আবার পিলেও বলা যায়। ও মাসি, রহস্য করো নে তো, কি হয়েছে আমারে বলো। হ্যাঁ, তবে বলি শোনো, কি আর বলবো, সবই আমার পোড়া কপালের দোষ গো। বলে অন্নদা ঠাকুরন বঞ্জিকে আগাগোড়া নিজের সংসারের কথা সবই খুলে বলল। সে মন দিয়ে সব শুনল। শেষে বলল, এই কথা, দূর দূর, তুমি এত মন ভেঙে পেলো না মাসি। কি বলছিস, দুঃখ হয় না? 3টে বিয়ে দিলাম ছেলেটা। 3টেতে হয়নি তো কি হয়েছে, 4টেতে হবে, এ আর এমন কি কথা? হ্যাঁ, কি বলছিস লো? হ্যাঁ, ঠিকই বলেছি, এরকম আমি কত দেখেছি। শোনো না, একটা কথা বলি, ছেলের আবার বিয়ে দাও। হলো, নবীনকে এখন কে বিয়ে করবে? কোন বাপে মেয়ে দেবে তারে? তার যে বয়স হয়েছে। তা কত বয়স হয়েছে? হ্যাঁ, তা 2 বয়স হলো নবীনের। এটা আবার কোনো বয়স হলো নাকি পুরুষ মানুষের? শোনো, আমার সৌরগড়ের পাড়ায় একজন ছেলে, সে 50 বছরে বিয়ে করেছিল। কনের বয়স কত ছিল জানো? কত? 19 বছর। বিয়ের 2 বছরের মাথায় তাদের ঘরে যমজ ছেলে হয়েছে। এই আমি তো গেছিলুম তাদের ঘরে 6 দিনের মাথায় পুজো করতে। কিন্তু নবু আমার কি রাজি হবে? ও হবে নে, ওর ঘাড় হবে। হ্যাঁ গা মাসি, তোমার চিন্তা হয়নি?
তোমরা চোখ বুঝলে এই সব টাকা পয়সা তোমাদের ঘরে যা কিছু সব আছে তার কি হবে বলো তো? 5 ভূতে লুটে পুটে নেবে তো। 5 ভূতে লুটে নেওয়ার চিন্তার চেয়েও বড় চিন্তা হয় আমার। চোখ বুঝিয়ে যখন ওপারে যাব, কর্তা যখন শুধোবে তাকে কি বলবো বলতো? আরে সেই জন্যই তো বলছি, আমার কথাটা একটু শোনো। এমন একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে যে মেয়ে তোমাদের সংসারে আলো জ্বালাতে পারবে। তেমন মেয়ে কোথায় পাবো রে? কেন, খেজুর ডাঙাতেই তো আছে। ওই তো আমাদের বাড়ির পাশেই থাকে, আমাদের পাল্টি ঘর। হ্যাঁ, মেয়েটার একটু বয়স হয়েছে বটে, তা তোমার ছেলেটারও তো বয়স কম নয়। কত বয়স? ওই ধরো 24-25 হবে। তো সেই মেয়ের এতকাল বিয়ে হয়নি কেন? আরে কি করে হবে, বাপ মা তো কেউ নেই, কাকা কাকির সংসারে থাকে। কে আর ঘটকালি করে সেদে বিয়ে দেবে বলো? তবে দেখাশোনা কয়েকবার হয়েছিল, বিয়ে হয়নি। দোষের মধ্যে মেয়েটা টেরা কি না। এমনিতে দেখতে শুনতে সবই ভালো, কাজকর্ম সব ভালো পারে, শুধু ওই টেরা বলেই বিয়েটা হয়নি। ও মা, বলিস কি রে, টেরা? তা টেরা তো কি হয়েছে মাসি, তোমার ছেলেও তো বুড়ো। আর শোনোনি, লক্ষ্মী টেরা মেয়ে কত পয়া হয়। আমাদের গ্রামের শীতলাতলার বিজয় গণৎকার তো বলেছে ও মেয়ের নাকি বিয়ের পর অনেক সুখ হবে, কোলজোড়া ছেলে হবে। যে ঘরে সে মেয়ে যাবে সেই ঘরে সুখ শান্তি উপচে উপচে পড়বে। ওর সঙ্গে বিয়েটা দিয়ে দাও নবীনের, দেখবে তোমার ঘরে ঠিক নাতি আসবে। আচ্ছা, তাহলে কথা বলি। আরে কথা নয়, কথা নয়, বলো পাকা কথা। আমরাও যাই, যে ও পক্ষে খবর দিই। এই বলে সেই পর্যন্ত কথাবার্তা মিটে গেল সেদিন। তবে কথাতেই থেমে থাকলো না প্রসঙ্গটা। মায়ের অনেক বোঝানোর ফলে নবীন রাজি হলো। বিয়ে হলো নবীন আর রাসমণির। 4 হাত এক হয়ে গেল ফাল্গুন মাসের শেষে এক গোধূলি লগ্নে। হ্যাঁ, রাসমণি লক্ষ্মী টেরা। কিন্তু সেটা যত বড় কথা, তার চেয়েও বড় কথা হলো যে খেজুরডাঙ্গার জনপ্রিয় গণৎকার বিজয় গুণিন ওই মেয়ের হাত দেখে বলেছে যে ওই মেয়ে অবশ্যই ছেলের মা হবে। 6 মাস গেল না, তালুকদার বাড়িতে সুখবর রটে গেল। পায়া ভারী হয়েছে নবীনচন্দ্রের আদরিণী চতুর্থ পক্ষের সোহাগী বউয়ের। রাসমণির পা যেন আর মাটিতে পড়ে না। সে টেরা বলে এতকাল সংসারের সতীনরা তাকে অনেক গর্জনা শুনিয়েছে। তার উপর সেজ সতীনের একখানা যা মেয়ে রয়েছে, তার সঙ্গে তো সব সময় চুলোচুলি লেগেই থাকে রাসমণির। তার নামে কর্তার কাছে নালিশ করলে সেই মেয়েকে একটু বকে, তখনই মেয়ের মা বাসন্তী এসে কর্তাকে 1 হাত বুঝে নেয়। লজ্জা করে নে, লজ্জা করে নে তোমার? 2 দিনের বউয়ের কথায় নিজের মেয়েকে কথা শোনাতে লজ্জা করে নে, তাই না? কেমন বাপ তুমি? মেয়েকে একটা জিনিস নিজের হাতে করে এনে দিতে পারে নে, মেয়েকে দিতে গেলেই একেবারে তার টাকার অভাব পড়ে যায়। আর ছোট বউকে দেওয়ার বেলায় একেবারে থলি উপুর করে দেয়। নিজে দাওনি বলেই তো নিজে নিয়ে নেয়। থাক থাক, ওই মেয়ের নামে আর মুখ নিরনে। আহা দিদি, এমন মেয়ে জন্ম দিয়েছ, ছেলেটা তো বিছানা ছেড়ে উঠতে পারলো না জীবনে, আর মেয়েটা এইভাবে চটি বেড়াচ্ছে, চুরি করে নিচ্ছে সব। মুখ সামলে কথা বলবে বলছি ছোট বউ, না হলে একেবারে চোখ গিলে দেবো। আমার মেয়ে তার বাপের দেওয়া জিনিস নিয়েছে, তাতে তোর বুক ফাটে কেন লো? বাপ তো আর মেয়েকে দেয়নি, সে দিয়েছে তার বউকে। তা তার হাতে যদি কুষ্ঠ হয় তাহলে কি করে দেবে বল? চুপ কর সেজ বউ, ও কি কথা? মুখে পোকা পড়েনি কেন তোর? স্বামীর হাতে কুষ্ঠ হবে বলছিস? তোর স্বামী ভালো মানুষ, তাই এখনো তোকে এই ঘরে রেখেছে, নয়তো আমি তো কবে বলেছিলাম নবীনকে তোকে আর তোর ওই অকম্মর ঢেকি ছেলে মেয়ে দুটোকে যেন উঠিয়ে দিয়ে আসে তোর বাপের ঘরে। উঠিয়ে দিয়ে আসবে কেন মা? ছেলে মেয়েগুলো কি আমার একার? আমি কি সেখান থেকে নিয়ে এসেছি? তারা তাদের বাবার ঘরে আছে আর সেখানেই থাকবে। আপনি এর মধ্যে একদম নাক গলাতে আসবেন না মা। তবে রে, আমার মুখে মুখে কথা বলা। বলেই অন্নদা ঠাকুরন সেজ বউ বাসন্তী বালার চুলের মুঠি চেপে ধরে। আহ, ছেড়ে দাও, ছাড়ো না, ছাড়ো, লাগছে, ছেড়ে দাও, আহ লাগছে। ছোট বউ আর কি করে, শাশুড়িকে চিলচিৎকার করতে দেখে নিজের ঘরে ঢুকে দরজায় খিল তুলে দেয়। বলা যায় না তাকে আর তার পেটের সন্তানটাকে খুন করেও ফেলতে পারে। সন্ধ্যাবেলা নবীন বাড়ি ফিরতে ছোট বউ স্বামীর কোলে মাথা রেখে কেঁদে বলল দুপুরবেলা সব ঘটনা। শেষে বলল, আমি এখানে থাকবো না,
আমায় তুমি খেজুর ডাঙায় রেখে এসো। সে কি, ওখানে তো তেমন ডাক্তার বুদ্ধি মানে চিকিৎসার ব্যবস্থা তো তেমন ভালো নেই। সেখানে গেলে তো তোমার অসুবিধা হবে রাশি। না, আমার কোনো অসুবিধা হবে না। সেখানে গেলে আমি দিব্য থাকবো। এখানে থাকলে আমি বাঁচবো না। আমাকে রেখে আসবে, চলো। তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? রাসমণির বেশ অস্বস্তি হচ্ছিল। কোলে মাথা রেখে শুয়ে থাকতে আর পারল না রাসমণি। উঠে পড়ল, স্বামীর হাত ধরে বলল, হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু আমাদের খোকার কথা ভেবে এইটুকু কষ্ট সহ্য করে নেব গো। এই বলে স্বামীর হাত দুটো জড়ো করে নিজের বুকের উপর চেপে ধরল রাসমণি। উত্তেজিত হয়ে উঠল নবীনচন্দ্র। পুরুষ মানুষের মতন বলল, হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব, আমি কাউকে ভয় করি নে। কাউকে না হোক নিজের কপালকে একটু একটু ভয় করত নবীনচন্দ্র। পিতা হওয়ার অভিজ্ঞতা তো তার সোনায় বাঁধিয়ে রাখার মতো ছিল, তাই আর কি। যাকে ছোট বউকে সে তার বাপের বাড়িতেই রেখে এলো যখন বউ 4 মাসের পোয়াতি। প্রতি মাসেই একবার করে শ্বশুর বাড়িতে গিয়ে বউকে দেখে এসেছে নবীনচন্দ্র। 1 বছর কেটে গেল তাদের বিয়ে হয়েছে। দেখতে দেখতে এসে পড়ল তাদের বিবাহ বার্ষিকীর দিন। সেই দিনেই সাজগোজ করে মাছ মিষ্টি সব নিয়ে খেজুর ডাঙার পথ ধরেছে নবীনচন্দ্র। এইসবই ভাবতে ভাবতে পথ চলছিল নবীনচন্দ্র। কিন্তু পথ কত, সে তো চলছে অনেকক্ষণ। পা দুটো টনটন করতে আরম্ভ করে দিয়েছে, অথচ পথ শেষ হওয়ার নাম নেই। বুক চিরে একটা দীর্ঘশ্বাস পড়ল নবীনের। সবে ফাল্গুনের শেষ, এখনই এত গরম, আর হবে না যেভাবে কলকারখানা বাড়ছে, প্রকৃতির সব নিয়মকানুন ওলটপালট হয়ে যাচ্ছে। আর চলতে পারছে না নবীনের পা দুটো। ইচ্ছে হচ্ছে একটু বসে নেয় কোথাও, কিন্তু কোথায় বসবে? এদিক ওদিক চাইতেই নজর পড়ল নবীনের, ওই তো একটা শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে। হ্যাঁ, পুকুরটা এর আগে যেতে আসতে বহুবার পথে দেখেছিল, কিন্তু তেমন খুঁটিয়ে দেখা হয়নি এর আগে। আসলে নবীন যখন গেছে তখন ছিল এক তারা, শ্বশুর বাড়ি যাওয়ার তারা। আবার যখন এসেছে তখন তার আর এক তারা, সে তারা হলো কলকাতায় যাওয়ার বাস ধরার তারা। এই মুহূর্তে তার তারা আছে, কিন্তু একটু জিরিয়ে না নিলে হচ্ছিল না যেন। পুকুরের ঘাটটা বেশ পরিচ্ছন্ন, সদ্য ওঠা চাঁদের আলোয় চকচক করছে জলটা। ভারী তেষ্টা পেল নবীনের। পুকুরের পাড়ের দিকে এগিয়ে গেল সে। তারপর একে একে মিষ্টির হাড়ি জোড়া, মাছ কাঁধের ঝোলা সবই নামিয়ে রাখল মাটিতে। সবশেষে পায়ের জুতো জোড়া খুলে রেখে পুকুরে নামল। প্রাণটা হাঁকু পাকু করছে তার, একটু জল না খেলেই নয়। জলে পা ডুবিয়ে দিল। ঠান্ডা জলের মধ্যে পুকুরের বুকে নবীনের পা দুটোকে ঘিরে বৃত্তাকারে একটা বুড়বুড়ি কেটে গেল জলের উপর। হাত মুখে বেশ করে ধুয়ে প্রাণ ভরে জল খেল নবীন। ধরে যেন প্রাণ এলো, কি আরাম। ও কি হচ্ছে? জল খেয়ে আরাম অনুভব করবার মুহূর্তে নবীনের মনে হলো জলের ভিতর থেকে তার জলে ডুবে থাকা পা দুটো ধরে কেউ যেন জলের ভেতরে টেনে নিয়ে যেতে চাইছে। যেন একরকম স্পর্শ, কেমন একরকম স্পর্শ, নরম নরম স্পর্শ, অনেকটা জল ঢোরা সাপের মতো। ভয়ে আটকে উঠল নবীন। জলের ভিতর ইতিমধ্যেই তার হাঁটু পর্যন্ত ডুবে গেছে, আরও ডুবছে জলের ভিতর। পুকুরের মাঝখানে চলে যাচ্ছে নবীন। কে নিয়ে যাচ্ছে তাকে? এমন টান কে টানছে? জলের ভিতর বেসামালভাবে হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করেছে নবীনচন্দ্র। এবার কোমর ছুঁল জল, তারপর ভুঁড়ি। হাঁপাচ্ছে নবীন। ঠিক এই সময়, আরে সুন্দরী রে, ছেড়ে দে বাবু রে, ছেড়ে দে। কই ছাড়লি? হ্যাঁ, ছেড়ে দে। চেঁচিয়ে বলল একটা পুরুষ গলা। নবীন তখন অর্ধেক মরে গেছে। সেই গলাটা আবার নবীনকেই বলল, বাবু আপনি উঠে আসেন। এই ধরুন, আমার হাতটা ধরেন। হ্যাঁ, ধরেন, আমার হাত ধরেন। হ্যাঁ। বলেই কে যেন একটা জলে নেমে এগিয়ে এলো নবীনের দিকে। ততক্ষণে রবীনের পা ধরে টানছিল যে সে পা দুটো ছেড়ে দিয়েছে। জল চারিদিকে তখনও কেঁপে কেঁপে উঠছে। নবীন যেন হাতে চাঁদ পেল। তার পিছনে কেউ এসেছে
এটা বুঝে ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ, কে? ও ও আমি মধুকর্তা। চলেন চলেন, উঠে চলেন। এই জলের মধ্যে বেশিক্ষণ থাকা ভালো না। বলা তো যায়নি রাত বিরেতে শরীরের গতি কি হয় না হয়। চলেন, আমার হাত কানা ধরে পারে উঠে চলেন। চলেন, আসো। বলতে বলতে লোকটাই হাত বাড়িয়ে নবীনের কাঁপতে থাকা একটা হাত চেপে ধরল আগে। নবীন যদিও ততক্ষণে মরণ ভয় জমে গিয়েছে, তবুও তার অবচেতনে কিসের যেন সারা জাগল। যে তার হাত ধরেছে তার ছোঁয়াটা যেন কেমন একটা, নিশ্চয়ই একটা অসঙ্গতি ছিল। কিন্তু ডুব জলে ডুবে মরতে বসা নবীন তখন সে বিষয়ে তেমন মাথা ঘামাতে পারল না। তারপর তাকে তুলে নিয়ে এলো পুকুরের পাড়ে। নবীনের তো ধুতি কাপড় ততক্ষণে ভিজে একসা হয়ে গিয়েছে। এবার একটু শীত শীত করছে নবীনের। তাকে কাঁপতে দেখে মধু লোকটা বলল, ও বাবু, আপনি তো কাঁপতে লাগলেন যে। তা তো হবে, এতক্ষণ জলে ছিলেন। চলেন চলেন, আমার ঘরে একটু বসে গরম হয়ে নেবে এখন। চলেন। ওই সুন্দরী, তুই উঠে আয়, বাবুর যত্ন আত্মি করতে হবে তো, ব্যবস্থা করবি। আয় আয়। নবীন কাউকেই দেখতে পেল না, তবে একটা মেয়েলি গলায়, আমি যেতেছি, তুমি যাও। এই কথাটা শুনতে পেল কেবল। চলতে লাগলো মধুর সঙ্গে পুকুর পাড় দিয়ে। সে এই সময় কোনো এক অজ্ঞাত কারণে কে জানে কেন কিছুক্ষণের মধ্যেই সব ভুলে গেল। সামনেই একটা ছোট বাঁশ বাগান পেরিয়ে বাগানের ওপারে গেল ওরা। ও বাবা, সামনে খোলা জমি, তারই একধারে একটা বসত বাড়ি। এ কি, এই যে একখানা বসত বাড়ি। আগে হে আমারই বাড়ি কর্তা, ভেতরে চলে চলে বলে মধুর সদর পেরিয়ে নবীনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। ঝকঝকে নিয়ে কোনো উঠোন, উঠোনের উপারে মাটির দাওয়া, দাওয়ার উপর এক দেওয়ালে দুটো ঘর, হোগলার চাল, মাটির দেওয়াল। চাঁদের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছে সবকিছু। এতক্ষণে চাঁদটা বেশ পাকাপাকিভাবেই আসন পেতে বসে পড়েছে আকাশ আঙিনায়। নবীন ভুললেও সময় তো আর বলিনি তার কাজ। রাত বেড়েই চলেছে। যাই হোক, এতক্ষণে নবীন তার সঙ্গীকে ভালো করে দেখতে পেল। রোগা শোকা গ্রাম্য চেহারা, ৩০-৩২ বছরের যুবক, খাটো করে পরা ধুতি পরনে, খালি গা, কপালের উপর বিছিয়ে থাকা কুচকুচে কালো চুল, অমায়িক হাব ভাব চোখে মুখে। মানুষ ছেড়ে এবার নবীন আশেপাশে নজর দিল। উঠোনের এক কোণে জোড়া উনুন রয়েছে। কই গেলি সুন্দরী? হেতা আয় গা, বাবুর পা ধোয়ার জল দিয়ে যা। কথাটা বলতেই কোত্থেকে একটা এক গলা ঘোমটা টানা বউ এসে দাঁড়ালো নবীনের সামনে। তারপর বলা নেই কওয়া নেই, মাটির ঘড়া থেকে জল ঢেলে দিল নবীনের পায়ে। পা ধোয়া হয়ে গেলে গামছা দিয়ে খুব যত্ন করে সেই পা মুছিয়ে দিল নবীনের। ও, এতক্ষণ তো বলাই হয়নি। তাড়াহুড়ো করে চলে আসতে গিয়ে নবীন সঙ্গে করে কিছুই আনতে পারেনি এখানে। পুকুরের পাড়েই তার সব জিনিসপত্র পড়ে আছে, এমনকি জুতো জোড়া পর্যন্ত। ও কর্তা, উঠে আসেন, দুয়ারে আসেন, দুয়ারে আসেন বলে মধু তাকে আগেই দাওয়াতে বিছিয়ে থাকা শীতল পাটির ওপর এনে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই বউটাও এলো কাঁসারের বাটিতে করে গুড়ের চা আর কাঠের ছোট থালা ভরে মুড়ি, চিড়ে, মুরগির নাড়ু আর ছোলা কড়াই ভাজা এনে নামিয়ে রাখল নবীনের সামনে। খান কর্তা, একটু একটু চা খান, বলল মধু। নবীন দেখল খাবার কেবল তার জন্যই এসেছে, মধুর জন্য নয়। যাই হোক, তাড়াতাড়ি চায়ে চুমুক দিল নবীন। বড় মিঠে হয়েছে গো চাটা, যেন সব রকম ক্লান্তি ধুয়ে মুছে গেল চায়ের এক চুমুকে। মধুর সঙ্গে গল্প করতে বসল নবীন। গল্পের ফাঁকেই চোখে পড়ল তারা যেখানে বসেছে তার কিছুটা দূরেই দাওয়ার একধারে রাখা আছে সব মাছ ধরবার জিনিসপত্র, বড় বড় জাল, ছিপ, বড়শি, পোলো, আরো কত কি। এদিকে গল্পও চলছে সমানে। সে যে কি কথা বলছে তা সে ভালো করে বুঝতেও পারছে না, কিন্তু তার কথা বলতে খুব ভালো লাগছে মধুর সঙ্গে, এইটা সে ভালো বুঝেছে। এমনই কেটে গেল বেশ অনেকখানি সময়।
নবীন যেন এবার একটু সচেতন হলো, বলল, তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। এবার আমি তবে যাই। সে কি কথা, যাবেন মানে? না 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 না, দুটো মুখে না দিয়ে আপনাকে কোথাও যেতে দেবো না, আপনার যাওয়া হবে না। আমার আর দেরি করার সময় নেই গো, সেদিকে আবার সবাই চিন্তা করবে। বসেন কথা, বসেন। কতক্ষণই বা লাগবে? রান্না তো চাপিয়ে দিয়েছে সুন্দরী, এক্ষুনি হয়ে যাবে। একটু বসেন, এমন কিছু ব্যবস্থা তো করতে পারিনি, ওই দুটো ভাত আর মাছ, এই আর কি। বসেন কথা, বসেন। মাছ কথাটা বুকে সেলের মতো বিঁধল নবীনের। আরে মাছই তো! সর্বনাশ, সে তো জোড়া মাছ, মিষ্টির হাড়ি, সোনার নোলক থাকা ঝোলাটা পর্যন্ত রেখে এসেছে সেই পুকুর পাড়ে। হায় হায় হায়, শিয়াল কুকুরে কি মাছ দুটো আর আস্ত রেখেছে এতক্ষণে? তরাক করে উঠে পড়ল নবীন, বলল, মধুভাই তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার আর সময় নেই গো, সেদিকে বোধহয় সব নষ্ট হয়ে গেল। আহা, কি কথা বলেন? কি কিসের কথা কইছেন? হ্যাঁ, এই তো সামান্য একটু মাছ আর এই মিষ্টি। হো হো করে হেসে উঠল মধু। তা নষ্ট হবে কেন? সেইগুলো তো সুন্দরী সব তুলে এনেছিল, এখন সেইগুলোই তো রাঁধতে বসেছে সে। গন্ধ পাচ্ছেন নে? হ্যাঁ, ঠিকই তো, বাতাসে যেন উঠতে থাকা ভাতের ফ্যান আর ইলিশ মাছ ভাজবার মোহময়ী গন্ধ ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, সে কি কথা? মাছ, মিষ্টি এসব তুমি এনেছো? আমি নে, সুন্দরী নিয়ে এসছে। না আনলে সব তো শিয়াল কুকুরে খেত, তাই নে? আপনি কত দাম দিয়ে কিনেছিলেন, এই তাই তো আমি নিয়ে এলুম। গন্ধ যখন পেয়েছি তখন কি আর আমরা ছাড়ি? হ্যাঁ, আপনার তো খাওয়া নিয়ে কথা, আপনি ঠিক খেতে পারবেন। সুন্দরী রাঁধতে বসে গেছে, আপনি খাবেন। এত বড় আজব কথা বলছে, চুরিও করেছে, আবার যুক্তিও দেখাচ্ছে এরা। খুব রাগ হলো নবীনের। সে তাড়াতাড়ি দাওয়া থেকে উঠোনে নেমে পড়ল। হ্যাঁ, ঠিকই তো, ওই তো জোড়া উনুনটা জ্বলছে। সেই ঘোমটা পড়া বউটা বসে রান্না করছে বটে। একটা উনুনে মাটির হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, আর অন্য উনুনটাতে এক কড়া গরম তেল। সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ উঠেছে তা থেকে, আর সেই তেলের ভিতর ভাজা হচ্ছে টুকরো টুকরো ইলিশ মাছ। কিন্তু উনুনের জ্বালানি! আর্তনাদ করে উঠল নবীন। জ্বালানি তো কাঠ কয়লা নয়, ওই বউটারই দুটো পা দুটো উনুনের পেটের ভেতর ঢুকিয়ে দিয়েছে সে। জ্বলন্ত দুটো পা থেকেই দাউ দাউ করে জ্বলছে উনুন দুটো। বাঁচাও, আমাকে ভূতে ধরেছে, কে কোথায় আছো, বাঁচাও! বলে নবীন রুদ্ধশ্বাসে সেখান থেকে পালাতে লাগলো বাইরের পথ ধরে। বাই দৌড়! উঠোন ছাড়িয়ে বাঁশ বাগান পেরিয়ে শান বাঁধানো পুকুর ঘাটের বাইরে পথেই ছুটতে লাগলো সে। পিছন পেছন মধু ছুটে আসছে। ও কথা, শোনো, কথাটা শুনে যান। মুখের ভাত এমন করে ফেলে যেতে নি। দেখা দেখি আপনার মাছ এনেছেন, তাই তো গন্ধে এলো, আর আমরাও তো গন্ধ পেয়ে ছুটে এলুম। আমরা তো একা খেতে চাইনি, আপনাকেও তো দিয়েছিলাম। সেবার আমরা এমন রাতের বেলায় খেতে বসেছি, কত স্বাদ করে মাছের রাজা ইলিশ এনেছিলাম। সেদিন সুন্দরী রেঁধেছে ইলিশ মাছের কত রকমের পদ, কিন্তু খেতে বসাই সার, খাওয়ার তো আর হলো নি। তারপরই তো গোল বাঁধলো। হ্যাগো, মুখের সামনে সর্ষে ইলিশের তেল মাখা গরম ভাত সব ফেলেই আমাদের চলে যেতে হলো। একে হুজ্জতি, এখনো সেই গন্ধ আমাদের নাকে লেগে আছে কথা। এ গাঁয়ের ঘরে তো কেউ আর এমন করে ইলিশ মাছ নিয়ে পথে চলে নে, তাই আমরাও সুযোগ পাইনি এতকাল। আবার বাইরেও বেরোতে পারি না আমরা। এই জায়গা ছেড়ে তো যাবার উপায় নেই। আমাদের দুর্দশাখানা একবার ভেবে দেখুন কর্তা। পেটের খিদে, কিন্তু খেতে পাইনি আমরা। কি জ্বালা বলুন দেখি। যাওয়া আজকে পেলুম, তাও আপনি চলে যেতে চাইছেন। এমনি করে কি যেতে হয়? এ তো গৃহস্থের অকল্যাণ হবে। সুন্দরী খুব কিন্তু রাগারাগি করবে। আমি যে তাকে কি বলবো বলুন তো কর্তা।
কর্তা শুনছেন, কথা শুনছেন? কর্তা যাবেন না, কর্তা যাবেননি, আসুন আসুন, চলে কর্তা, চলেন কর্তা, যাবেননি। নবীন সেসব কথায় কান টুকুও দিল না। পড়ি কি মরি করে ছুটছে সে। একে তো তার মোটা শরীর, তার উপর ভিজে ধুতিটা 14 বার পায়ে জড়িয়ে যাচ্ছে। খালি পায়ে ছুটতে বড় কষ্ট হচ্ছে তার। ভুঁড়িটা বোধহয় এবার ছিঁড়ে মাটিতেই পড়ে যাবে। বুক ফেটে পড়বে বোধহয় এবার নবীনচন্দ্র। একসময় পেছন থেকে আসা সেই গ্রাম্য গলার স্বরটাও ক্ষীণ হয়ে থেমে গেল। দরাম করে কাকা শ্বশুর বাড়ির উঠোনে হুমড়ি খেয়ে পড়ল নবীন। ওই সময় নবীনের কাকি শাশুড়ি রান্নাঘর থেকে এক কড়া গরম জাল দেওয়া দুধ খাবার ঘরে নিয়ে যাচ্ছিল। ধারে কাছে আর তেমন কেউ ছিল না তখন। চিৎকার করে উঠল শাশুড়ি, ও যতনের বাপ, কোথায় গেলে গা? শিগগির এদিক পানে একবার এসো, দেখো কি সর্বনাশ হয়েছে। যতনের বাবা মানে রাসমণির কাকা বৃন্দাবন তখনই ছুটে এলো গিন্নির ডাকে। এসে দেখে ঠিক এই চিত্তির। নবীন ততক্ষণে বিড়বিড় করতে শুরু করে দিয়েছে। কত রকম কথা বলছে সে। আমি যাবো না, আমি যাবো না, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, মাছ খাবো না, আমি মাছ খাবো না, ভূতে খেলো, আমায় ভূতে খেলো, বলছি তো মধু, আমায় ছেড়ে দাও। এই সব কথাই বলছে সে বিড়বিড় করে। মোটমাট বোঝা গেল মধু আর মাছ, এই দুটো নাম শুনে বৃন্দাবন প্রমাদ করলেন। বললেন, আজ দেখতেছি গোল বেঁধেছে। তা গোলই বাঁধল বটে। যতনের মা আর বাবার হাঁকডাক শুনে শুধু ঘর থেকে রাসমণি যে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এলো তাই নয়, আশেপাশের ঘরবাড়ি থেকে অনেক প্রতিবেশীও ছুটে এলো যতনদের বাড়ির উঠোনে, এবং তাদের সঙ্গে নবীনচন্দ্রের মাসির বাড়ির লোকজনও ছুটে এসেছে। এবং অবশ্যই এসেছে সেই নবীনের প্রজাপতিনী স্বরূপা বিধবা মাস্তুত বড় দিদি। ভাইকে উঠোনের মাঝখানে গড়াগড়ি যেতে দেখে সে তেতে উঠল। কোনো কথা না শুনে বৃন্দাবনের উপর এক চোট মুখ ঝামটা দিয়ে দিল সে। আচ্ছা বেয়াদব লোক তো মশাই আপনি, জামাই উঠনে পড়ে আছে আর আপনারা দাঁড়ে দাঁড়ে মজা দেখছেন। যদি একটা বিপদ হয় আমার ভাইয়ের, তখন আপনার মেয়ের কি হয় তাই আমি দেখব। হ্যাঁ। ভাইজির মুখরা ননদের চোটপাট শুনে টনক নড়ল বৃন্দাবনের। সে বলল, কি সর্বনাশ, কি সর্বনাশ। বলি, ও যতন, যতন, এক ঘড়া জল নিয়ে আয় শিগগির। যতন ঘড়া নিয়ে এলে পর বাপ বেটায় মিলে সেই জলই মুখে চোখে ছিটিয়ে দিল নবীনের। গো গো করা থেমেছে এবার তার, কিন্তু ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে দেখছে সে। তখন কাউকে চিনতে পারছে বলে তো মনে হলো না প্রথম প্রথম। রাসমণি পোয়াতে মানুষ, সে তো আর দৌড়ঝাঁপ করতে পারে না তেমন। খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিল বেলাবেলি, ভেবেছিল আজ বুঝি আর স্বামী আসবে না। কিন্তু এখন সব শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দৃশ্যটা দেখে সেও হাউমাউ করে কেঁদে উঠল। তাড়াতাড়ি কাকি এসে হাত ধরল তার। বলা যায় না এই মেয়ে মানুষ আবার পড়ে ঝরে কি নতুন বিপদ বাধায়। অনেক কষ্টে বাপ মা মরা ভাসুর ঝিটাকে ঘাট থেকে নামানো গেছে। বিপদ হলে আবার তো সেই তার ঘাড়ে এসেই পড়বে সেই মেয়ে। কাকি নয়নমণি নাটক করে রাসমণিকে বলল, শান্ত হও মা, শান্ত হও। এখন কি অমন অস্থির হতে আছে? তা দেখছি কি হয়েছে, দেখছি। আগে তুই এখানটায় বস দেখি। বলে হাত ধরে রাসমণিকে দাওয়ায় বসিয়ে দিল কাকি। তারপর স্বামীর কাছে গিয়ে বলল, ওগো, তুমি দেখছো কি? বুঝতে পারছো না কি হয়েছে না হয়েছে? কিসে কি হবে না হবে সেসব একজনই বলতে পারবে, তাকে ডেকে পাঠাও। বলে সে আবার সরে এলো রাসমণির কাছে। বৃন্দাবন যতনকে বলল, বাপ চলে যা, জলদি ধরে আন বিজয় গণৎকারকে। যতন তক্ষুনি চলে গেল। খানিক পরেই গণৎকারকে নিয়ে এলো সে। গুনিন এসে প্রথমেই ভালো করে গা শুকল নবীনের। নবীন তখনও ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক দেখছে। গণৎকার নবীনের মাথার কাছে বসে পড়ে খানিক কি যেন গুনে নিল। তারপর 3 বার মন্ত্র পড়ে ফোঁ দিল নবীনের মাথায়। নবীন চোখ বন্ধ করল। গণৎকার বলল, বিন্দে কাকা, জামাইকে দাওয়ায় উঠিয়ে নিয়ে যাও গো, বিপদ আর তার নাই। কিন্তু এইভাবে এখানে পড়ে থাকলে মশার কামড়েই মরে যাবে সে, ম্যালেরিয়া হবে। আচ্ছা আচ্ছা, তবে তাই করি। বলে বৃন্দাবন, যতন আর আরও অনেকে মিলে অনেক কষ্টে সৃষ্টে 10 মণ বস্তার মতো চোথবরে জামাইটাকে ধরাধরি করে দাওয়ায় এনে শুইয়ে দিল শেষমেশ।
অনেক পরিশ্রম হলো তাদের। তারা একটু হাঁপিয়ে নিচ্ছে এইবার দুলকি চালে হেলে দুলে দাওয়া এসে উঠল গুণিন ঠাকুর। বিজ্ঞের মতো রাসমণি আর নয়নমণির দিকে চেয়ে বলল, আর কোনো ভয় নেই কাকি, আর কোনো ভয় নেই দিদি। এই তো আমি মাদুলি পরিয়ে দিচ্ছি জামাইবাবুর হাতে, আর কোনো বিপদ হবে না। বিপদ হবেনি মানে? বিপদ তো হয়ে বসে আছে। নবীনের কপাল ছুঁয়ে মন্তব্য করে রেণুকা। মাসির কাছে তো আমাকেই জবাবদিহি করতে হবে। নবুটার গাজে জ্বরে পুড়ে গেল, কাপুনি দিয়ে জ্বরে এসে ওর, সেদিকে তো দেখি কারুর কোনো নজরই নেই। হ্যাঁ, তা তেনাদের পাল্লায় পড়েছিলেন, খানিক জ্বর জ্বালা তো হবেই। জানো না, মন্দ হাওয়া বাতাস গায়ে লাগলে মানুষের শরীর গরম হয়ে ওঠে। আমি তো মাদুলি পরিয়ে দিয়েছি, আর কোনো বিপদ নাই। জামাইকর্তা ইলিশ মাছ নিয়ে শ্বশুর বাড়ি আসবেন এমন করে রাত দুপুর বেলা, আর কি, যা হওয়ার তাই হয়েছে। তবে ইলিশের সময় তো এটা নয়। অবশ্য শহরের ব্যাপার, পয়সা থাকলে কি না হয়। বলছি জামাইবাবু ঠিক হয়ে যাবে তো? আমার কথায় অবিশ্বাস? শান্ত স্বভাব, সবার ঘরের ছেলের মতো মাঝারি আকারের মিশুকে গুণিন ঠাকুর এমনিতেই যেমন তেমন, কিন্তু তার গণনা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করলে মুহূর্তে রেগে আগুন হয়ে যায়। বয়সে যুবক বিজয় গণৎকার, খেজুরডাঙ্গায় কে না জানে। বয়স কম হলেও ক্ষমতা মোটেও কম নয় তার। সুদূর নীল পর্বত এক্কানো পীঠের শ্রেষ্ঠ মহান দেবীপীঠ কামরূপ কামাখ্যায় এক উচ্চকোটির সিদ্ধ পুরুষ। নেপালি গুরুর কাছে সে লাভ করেছে এই গণন বিদ্যা। গ্রামের 5 জনের প্রয়োজনে সে তার বিদ্যা ব্যবহার করে। সবাই জানে একরকম নিঃস্বার্থেই করে তা, আর তারই গণনায় কিনা সন্দেহ প্রকাশ। আরে না দাদা, আমি সেই কথা বলি, তুমি রাগ করো না, ভয়ে ভাবনায় বলে ফেলেছি আর কি, কিছু মনে করো না দাদা। বলছি তো ভয়ের কিছু নেই। ওই গন্ধটাই যত নষ্টের মূল। কথাটা ঠিকই, ইলিশ মাছের গন্ধই এমন যে সে গন্ধ নাকে গেলে আমরা বা তেনারা সবাই এক হয়ে যাই। তার উপর কেউ যদি হয় মধুর মতো লোক, জেলে, যাদের কারবারটাই মাছ নিয়ে, দিন রাত সব সময় তারা মাছের মধ্যেই থাকে, মাছ নিয়েই তাদের নাড়া খাটা। তেমনই এক জেলে ছিল, ওই মধু জেলে। ব্যবসাটা তার বাবার রামু জেলের। বয়স হয়েছিল, ভারী অসুখে পড়েছিল সে। মধুর ঘরে তখন কচি বউ সুন্দরী। জেলে হিসাবে রামুর বেশ নামডাক ছিল এলাকায়। বিষয় আশয়ও করেছিল বেশ কিছু, বাঁশ বাগান, ঘাট বাঁধানো পুকুর, আর খোলা জমির ওপর 2 কামরা মেঠো ঘর। তাদের জমানো কিছু টাকা পয়সাও ছিল, কিন্তু রামুর অসুখের পেছনে একে একে সবই চলে গেল। রামুর মা ছিল না, বাপকে তাই সে বড্ড ভালোবাসত। এইসব হচ্ছে এই বছর 5 আগের কথা। বাপের চিকিৎসা করাতে করাতে মধু জেলে গলা পর্যন্ত দেনায় ডুবে গেল। সবশেষে রামু জেলে যখন মারা পড়ে, তখন মধুরার সম্বল বলতে কিছু নাই। পুকুরটা বাঁধা পড়েছে, বাগানটারও ইজারা হয়েছে, বসত বাড়িটা পর্যন্ত বন্ধক রাখা হয়েছে চুনিলাল মহাজনের কাছে। প্রতিদিন মধুটা মুখে রক্ত তুলে খাটে। সারাদিন কেনাবেচা করে সন্ধ্যাবেলা মহাজনের গদিতে গিয়ে, না আসল নয়, সারাদিনের উপার্জনটা তুলে দেয় চুনিলালের হাতে ওই আসল ঋণের সুদ হিসাবে। আসল না দিতে পারার জন্য মহাজনের চোখ রাঙানি, শুনিয়ে কথা বলা, চোখা কথা, সবই গা সওয়া হয়ে গেছিল মধু স্বভাবত খুব সরল প্রকৃতির মানুষ। বউকে সে খুবই ভালোবাসত, বউটাও ছিল টুকটুকে সুন্দরী। আর সেটাই হলো তার কাল। তখন শ্রাবণ ভাদ্র মাস, বাজারে ইলিশ মাছ উঠেছে। মধু অনেক কষ্ট করে শহর থেকে রূপালী মাছ আমদানি করে নিয়ে এসেছিল মাছের বাজারে বেচবে বলে। কিন্তু সেই দিনই তার কপাল মন্দ। সব মাছ বিক্রি হলেও একটা বড় ডিম ভরা ইলিশ মাছ কিছুতেই বিক্রি হলো না শেষ অবধি। মধু আর কি করে, দোকানপাট গুছিয়ে ঘরমুখো হলো। সঙ্গে আছে সেই মাছটা। ঘরে ঢুকতেই সুন্দরী বলল, ও মা, তুমি মাছ এনেছো? কই দেখি দেখি। তারপর ছুটে এসে মাছের কানকো তুলে ইলিশ মাছটা পরীক্ষা করলো সে। তারপর বলল, এ তো একেবারে তাজা মাছ গো। রান্না করব? কি রান্না করব গো? ইলিশ মাছের তেল ঝাল না ভাপা ইলিশ? বলো না গো, কি রান্না করব? আবদার করে বলল সুন্দরী। মনটা ভিজে গেল মধুর। আহা, শাড়ি নয়, সোনা নয়, জেলের বউ একটু মাছ খেতে চেয়েছে। এমন পোড়া কপাল মধুটার যে দুবেলা বউকে একটু মাছ পর্যন্ত খেতে দিতে পারে না। স্বামী কোনো জবাব দিচ্ছে না দেখে সুন্দরী আবার বলল, কই গো, বলো না কি রাঁধবো? তোর মন যা চায় বউ, তুই তাই রাত। হ্যাঁ, আচ্ছা, তুমি তবে ঘরে যাও, আমি রান্না বসাই। বলে সুন্দরী হাসি মুখে মাছ নিয়ে কোটা বাছা করতে বসে গেল।
খানিক সময় কেটেছে, সন্ধে হয়ে গিয়েছে অনেক আগেই। মধু গা হাত পা ধুয়ে এসে দুমুঠো চিলে ভাজা খেয়ে দাওয়ায় বসে একটা বিড়ি ধরিয়েছে সবে। ওদিকে সুন্দরী জোড়া উনুন জ্বালিয়ে ভাতের ওপর হাঁড়ি আর মাছ ভাজবার তেলের কড়া বসিয়ে দিয়েছে উনুনের ওপর। রাধা বাড়া চলছে। ইলিশ মাছের গন্ধে ম ম করছে চারপাশ। গন্ধ নাকে লাগতেই সারাদিন না খেয়ে থাকা মধুর খিদে যেন 10 গুণ বেড়ে গেল। সে বসে বসে বউয়ের সঙ্গে রসিকতা করছে। বলি, ও সুন্দরী, ইলিশ মাছ বলেই কি তোর আজ রাতে দেরি হচ্ছে নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে না, খিদে লেগেছে তো। হচ্ছে মাছের কি আর কম সভ্য? ধরে বাসরে তারপর আবার রান্না, ভাতটাও তো ফুটতে সময় লাগবে নাকি? বলল সুন্দরী। এক সময় রান্না শেষ হলো। দাওয়ায় কলা পাতা পেতে তার উপরে ভাত দিয়েছে সুন্দরী। পিঁড়িতে বসলো মধু। সামনের ভাতটা আগে খাও দেখি, এতে মাছের তেল দিয়েছি, নুন দিয়ে মেখে খাও। মধু সবে ভাত মেখে একগাল মুখের কাছে তুলেছে, এমন সময় হঠাৎ উঠানে যেন কাদের পায়ের আওয়াজ। ভালো করে বুঝে ওঠার আগেই দেখে চুনিলালের গলা। সে আর তার 2 শ্যাঙাতে এসেছে। 3 জনেই মদ খেয়ে চুর হয়ে আছে। মধুকে খেতে বসা দেখে অশ্লীল গালাগালি দিয়ে চুনিলাল বলল, বাড়ি লাট সাহেব হয়েছিস না? হ্যাঁ, মাছ ভাত খাচ্ছিস? ছোট্ট লোক কোথাকার, বকেয়ার টাকা মহাজনকে শোধ না করে বসে বসে ফুর্তি করছিস? মাছ খাওয়া! বলেই দাওয়ায় উঠে কলা পাতাটা শুদ্ধ সমস্ত মাছ তুলে ধরে উঠানের অন্যদিকে ছুঁড়ে ফেলল চুনিলাল। মধু প্রথমে অনুনয় বিনয় করল যে সেই মাছ কেন, কি কারণে বাড়িতে এনেছে, সব কথা বলল, কিন্তু কোনো কথাই শুনল না ওই মদ্যপ মহাজন। অকারণে সে মধুর ওপর হাত তুলতে শুরু করল। মধুকে মারছে দেখে তার দেখা দেখি বলাই আর শিবু নামক তার 2 শ্যাঙাতো হাত তুলতে শুরু করলো মধুর ওপর। আসল ব্যাপার হলো, বলাই মহাজনের যেমন তেমন শ্যাঙাত নয়, মানে বলা ভালো ডান হাত। ওই মহাজনকে প্রতিদিন নিত্য নতুন রজনী সহচরীর সন্ধান এনে দেয় সে। কিন্তু বলাইয়ের আজকাল বাজার বড় মন্দা যাচ্ছে, এদিকে ওদিকে তেমন সুবিধা করতে পারছে না সে। এমনই এক সন্ধ্যায় ব্যর্থ মনোরথ হয়ে বলাই বাড়ি ফিরছিল। সেই সময় মধুর ঘরণী সুন্দরী তুলসী তলায় প্রদীপ দেবে বলে সন্ধ্যাবেলায় গা হাত ধুয়ে জলের ঘড়া ভরে নিয়ে উঠে আসছিল তাদেরই ঘাট বাঁধানো পুকুর থেকে। সেই সময় বলাই দেখে নেয় সুন্দরীকে। সময়টা নিখাত কুক্ষণ ছিল। মনে তৎক্ষণাৎ পন্থা স্থির করে বলাই চাঁদ। বাইরের মেয়ে মানুষ নেই তো কি হয়েছে, খেজুরডাঙ্গাতেই তো এমন সুন্দর সরস উপাদান আছে। খবরটা সে গিয়ে দেয় চুনিলালকে। চুনিলালও বোঝে, ঠিক কথা, স্বামীর তো আর মুরদ হবে না বাকি খরচ মিটিয়ে দেয়। সেও ইচ্ছা করে এমনই ফাঁদ পেতেছে যাতে সরল মধু সেই ফাঁদ কেটে কখনো বেরোতে না পারে। সে না পারুক, এই ফাঁকে কচি সুন্দরী বউটাকে যদি বশ করা যায় সে তো মন্দ কথা নয়। চুনিলালের লোভার্ত চোখ দুটো জল জল করে ওঠে। ভরপেট মদ খেয়ে 2 পশুর অধম চেলা নিয়ে সে হামলা করেছে মধুর বাড়ি সেই কুউদ্দেশ্যেই। মধু সরল হতে পারে, কিন্তু সেও পুরুষ মানুষ, শক্তিও তার গায়ে কম নেই। কিন্তু যতই হোক, মধু হচ্ছে একা আর চুনিলালরা 3 জন। মদ খেয়ে তারা একা একটা অসুর হয়ে উঠেছে। তাদের সঙ্গে মধুটা পেরে উঠবে কেন? একা পারছিলও না, তুমুল মারামারি হচ্ছে। মধু আঁচড়ে চুনিলালের বুকের ওপর খানিকটা ছাল তুলে দিয়েছে। চুনিলালও ঘুষি মেরে মধুর ঠোঁট ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। এমন সময় আগুনের ঘি ঢেলে, ওভাবে হবে না কর্তা, এটাকে এক কেড়ে নিকাশ করে দেন, এই নেন বলে দাওয়ার এক কোণে রাখা একটা কাঠের মোটা বাঁট সমেত কাস্তে তুলে দেয় বলাই চুনিলালের হাতে। হেসে ওঠে চুনিলাল। চুনিলালও কাস্তেটার সদ্ব্যবহার করতে যায় না। এই সময় সুন্দরী এসে ঝাঁপিয়ে পড়ে স্বামীর ওপর। পরপুরুষদের আর সে গ্রাহ্য করে না সেভাবে। রক্তাক্ত মধুর মুখটা সে নিজের বুকের মধ্যে চেপে ধরেছে। সুন্দরী, সুন্দরী, তুই আবার এলি কেন? যা যা, চলে যা, তুই চলে যা। না, আমি যাব না। তোমায় ওরা মারছে, তোমায় ছেড়ে কোথায় যাব? তাই তুই তোর বরকে ছেড়ে যাবি না? হ্যাঁ, না না, যাব না। তোমরা কেন মারছো ওকে? যাও যাও, এক্ষুনি চলে যাও। ও লজ্জা করেনি? একজন মানুষকে 3 জনে মিলে মারতেছ? তোমরা কি পুরুষ মানুষ? সোজা শিবুর চোখে চোখ রেখে উত্তর দেয় সুন্দরী। নোংরা হাসি হেসে ওঠে শিবু আর বাকি সবাই। বটে, আমরা পুরুষ মানুষ নয়, ব্যঙ্গ করে বলে চুনিলাল। চল তবে, তোকে আজ দেখিয়ে দিচ্ছি আমরা কেমন ধরনের পুরুষ মানুষ।
বলে মধুকে ছেড়ে দিয়ে এবার সবাই হামলে পড়ে সুন্দরীর ওপর। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বউকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বউকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মধু আপ্রাণ চেষ্টা করে সুন্দরীকে বাঁচাতে, কিন্তু পারে না। তাকে এক লাথি মেরে সেখানেই ফেলে দিয়ে চুনিলালকে মাঝখানে রেখে সুন্দরীকে চ্যাংদোলা করে নিয়ে বাড়ির পথে বেরিয়ে যায় শিবু আর বলাই। সুন্দরী চিৎকার করে, কে কোথায় আসো, বাঁচাও, হ্যাঁ আমারে বাঁচাও, হ্যাঁ আমাদের বাঁচাও, কে কোথায় আসো, আমাদের বাঁচাও। কিন্তু কে শুনবে কার কথা? একে তো তাদের বাড়িটাই নিরিবিলি জায়গায়, পুকুর বাগান এসবের মাঝে, আর তার উপর এই রাতের বেলা কে আর স্বেচ্ছায় খুনোখুনির মধ্যে আসে? কেউ এলো না। অমানুষগুলো যখন সুন্দরীকে বাঁশ বাগান ছাড়িয়ে পুকুর পাড় বরাবর নিয়ে গেছে, তখনই পেছনে গিয়ে পৌঁছায় মধু। সে যাবার সময় কোন ফাঁকে উনুনের পাশে পড়ে থাকা একটা মোটা বাঁশ তুলে নিয়ে গেছে উঠান থেকে। এবার সেটা দিয়েই সে মাঝখানে থাকা চুনিলালের মাথার উপরে প্রচণ্ড জোরে মারল। আর্তনাদ চিৎকার করে পেছন ফিরে তাকায় চুনিলাল, দেখতে পায় মধুকে। নিজের মাথার দারুণ ব্যথা তৎক্ষণাৎ অনুভব করা তখনকার মতো স্থগিত রেখে মধুকে শাসিয়ে বলে ওঠে, শয়তানের বাচ্চা, হ্যাঁ বহুতবার বেড়েছিস, আমার পয়সা গিলে বসে আছিস আর আমারই ওপর হাত তুলছিস, লজ্জা করে না? হ্যাঁ কেন তুলুম না? পয়সা যেমন নিচি তেমনি সুদও তো দিয়েছি, তো আমার বউয়ের গায়ে কেন হাত দিলি? এত সাহস তোদের কে দিল? কোথা থেকে এলো তোদের এত সাহস? হ্যাঁ সাহসের কি দেখেছিস তুই? আজকেই তোর ভবলীলা সাঙ্গ করে দেবো, তখন দেখবি কেমন সাহস আমার। বলেই মধুকে আর একটাও কথা বলার সুযোগ না দিয়ে চুনিলাল মধুর হাত থেকে কেড়ে নেয় বাঁশের লাঠিটা। তারপর সে সেটা দিয়ে এলো পাথারি মধুর মাথার ওপর বাড়ি মারতে শুরু করে। মধু যন্ত্রণায় আর চুনিলাল তৃপ্তিতে চিৎকার করে উঠছে। ঠিক সেই সময় আর একটা চিৎকার শোনা গেল পুকুর পাড় থেকে। আরে আরে ওকে ধর 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 ধর, আরে ধর ধর ওকে, ধর ধর ধর। বলাই আর শিবু একে অপরকে শুনিয়ে বলল কথাটা, কিন্তু কেউ কিছু করার আগেই ঝাঁপ দিয়েছে সুন্দরী। কোনো মতে দুজনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে লজ্জা মাচানোর আর কোনো দ্বিতীয় উপায় না পেয়ে পুকুরটাকেই নিরাপদ মনে করে ঝাঁপ দিয়েছে তার জলে। আরে মেয়ের কিছু হয়ে গেলে কর্তা আমাদের ছেড়ে দেবে না, এই যে তার জিনিস, কি হবে ধরেও তো রাখতে পারলি না, যত সব। আরে থাম থাম, ঝগড়া করে কোনো লাভ নেই, চল আরামির বাচ্চাটাকে তুলে আনি। বলে পটপট করে দুই মাতাল জলে ঝাঁপিয়ে পড়ল। সুন্দরী গ্রামের মেয়ে, গ্রামের বউ, পুকুরের জল তার বান্ধবীর মতো, সে সাঁতার জানত, কিন্তু তবুও সুন্দরী মরল জলে ডুবেই, কারণ সে তো মরতেই চেয়েছিল। মানুষ যখন মরতে চায় তখন সে ঠিকই মরে, কারোর শক্তি নেই তাকে মরণ থেকে ঠেকায়। যাই হোক, সুন্দরী তো মরল, ওদিকে চুনিলাল মধুকে মেরে তার মাথাটা থেঁতো করে দিয়ে রক্তাক্ত বাঁশটা ছুঁড়ে ফেলল। তারপর এসে দাঁড়ালো পুকুর পাড়ে। বলা বাহুল্য তিনজনের নেশাই তখন কেটে গিয়েছে। জলে ভেজা কাপড় চোপড় নিয়ে সুন্দরীর মৃত শরীরটা নিয়ে বলাইরা উঠে এসেছে পুকুর পাড়ে। চুনিলাল এইসব দেখে বুঝে দুই চেলার মুখে দুবার থুতু ফেলল, বিচ্ছিরি গালাগাল করে বলল, যা যা, যত সব নামরদের দল, একটা মেয়ে মানুষকে বাগিয়ে রাখতে পারিস না? হ্যাঁ, তারা সত্যিই পুরুষ নয়, ব্যাখ্যা থেকে। আগে 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 কর্তা আগে। নিজেদের বিষয়ে অনেক সাফাই দিতে গেল শিবুরা, কিন্তু তাদের কোনো কথাই শুনল না চুনিলাল। ব্যর্থ মনে ফিরে গেল সে। তারই পেছন পেছন চলতে লাগলো তার চেলারা। তবে ফিরে যাবার আগে কর্তার কাছে এত কথা শোনাবার জন্য যে কারণ ছিল, সেই সুন্দরীর ওপরও হিংস্র প্রতিশোধ নিয়ে গেল। ফাঁকা ডাবের পোহার মতো ছুঁড়ে ফেলে দিল আবার সেই পুকুরেরই জলে। সেদিনের মতো পর্বটা ওখানেই এভাবেই শেষ হয়ে গেল। রাতের অন্ধকারে মধু জেলের সর্বস্ব শেষ হয়ে গেল সবার অলক্ষ্যে। এ ঘটনা 5 বছর আগের, আর কোথাও কোনো গোলযোগ নেই। পুকুর বাগান, পরিত্যক্ত জেলের ভিটে সব ধুধু শ্মশান হয়ে পড়ে রইল একধারে। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সবই ঠিক, কোথাও কোনো গোলমাল নেই, শুধু বিপদ বেঁধেছে যখনই গন্ধ ছড়িয়েছে বাতাসে। যখনই কেউ সন্ধ্যের পর ইলিশ মাছ সঙ্গে নিয়ে ওই বাগান আর পুকুরের পথ ধরেছে, তখনই বেঁধেছে গোল। যে কোনো ছলেই হোক, সেই লোক পড়েছে জেলে দম্পতির কবলে। না কোনো হেনস্থা নয়, রীতিমতো অতিথি করেই নিয়ে গেছে মধুরা তাদের ঘরে।
হ্যাঁ, লোকটাকে না জানিয়েই তার কেনা ইলিশ মাছটা অবশ্য সাদরে রাঁধাবাড়া করে বসেছে জেলে ঘরণী। এর মধ্যে কখনো বা খেতে বসে আবার কেউ কেউ এই আজকে নবীনচন্দ্রের মতো খাবার আগেই টের পেয়েছে যে সে ঠিক কাদের পাল্লায় পড়েছে, আর তখনই সে সেখান থেকে চম্পট দিয়েছে। ওদিকে মধুরা ক্ষুণ্ণ হয়েছে মনে মনে। সাধ্যমতো চেষ্টা করে মধু আর সুন্দরী, কিন্তু পেরে ওঠে না খুব একটা, কারণ তাদের তো আর গতি হয়নি। তারাও তো বন্দী রয়েছে ওই বাগান, পুকুর আর বাড়ির মধ্যেই। তাদের ক্ষমতাও ওইটুকুতেই সীমাবদ্ধ। মুক্তিও হয়নি তাদের। কি করে মুক্তি হবে? মাছের রাজা ইলিশ মাছ, গরম ভাত, মাছের তেল সব মুখের সামনে ফেলে রেখে অসময়ে মরতে হয়েছে তাদের। চরম লাঞ্ছনা পেয়েছে সুন্দরী। নিষ্ঠুর বর্বরতার শিকার হয়েছে মধু। অন্যায় হয়েছে তাদের সঙ্গে, কোনো বিচার হয়নি তাদের। অবশ্য বিচার একরকম হয়েছে। চুনিলালের বংশ, সঙ্গে সঙ্গে বলাই আর শিবুর রক্ত বলতে এই দুনিয়ায় আর কেউ নেই। ওই ঘটনার বছর দুয়েকের মধ্যেই প্রবল ওলাওটায় নির্দিষ্ট কয়েকটা পরিবার একেবারে গোড়া শুদ্ধ উজাড় হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কেবল সৎ গতির অভাবে মধুরা বুক ভরা অতৃপ্তি আর খিদে নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে ওই বাঁশ বাগানের আশেপাশে। তারপর তাদের কি কোনো শান্তি হলো না? হলো বই কি। জেলে জেলিনীর সর্বনাশের পর রাত্রিও পোহালো না। চতুর্থ দিনের মাথায় এক সাংঘাতিক দৃশ্য দেখতে পেল আপামর খেজুরডাঙ্গাবাসী। চুনিলালের দুই স্যাঙাত, শিবু আর বলাইয়ের মরা ভাসতে দেখা গেল ওই বাগান পুকুরের জলে। দেহগুলো ডাঙায় তুলতেই দেখা গেল তারা যে শুধু মরেছে তাই নয়, মরবার আগে তাদের দুজনের ওপর নিদারুণ অত্যাচার করা হয়েছে। সারা শরীরে আঁচড় কামড়ের দাগ অগুন্তি। ধারালো নখে ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে গায়ের চামড়া। তাদের ডান হাত কেউ যেন ধরে পেছন দিকে আমল ঘুরিয়ে দিয়েছে। খুবলে নিয়েছে তাদের চোখের কোটর থেকে মণিগুলো। এ তো গেল চেলাদের কথা, এবার গুরুদের কথা বলি। চুনিলালেরও মরা পাওয়া গেল, তবে তা বাগান পুকুরের জলে নয়, বাঁশবাগান আর জেলের ভিটে মাছ বরাবর একটা জায়গায়, ঠিক যেখানে মধু জেলের মাথা থেঁতো করে তাকে মেরে ফেলে দিয়ে এসেছিল চুনিলাল, ঠিক সেই জায়গাতে। চেলাদের থেকে চুনিলালের দেহের অবস্থা আরও বিকট। না, তার হাত বিকৃত করা হয়নি, কিন্তু ঘাড়ের ওপর যেখানে মানুষের মাথা থাকে সেইখানে তার যে বস্তুটা ছিল তা দেখে কোনো মতেই মনে হয় না সেটা একটা মাথা। ঠিক মনে হয় অনেক উঁচু থেকে, গাছের মগডাল থেকে মাটিতে পড়া একটা গাছ পাকা বেল ফুটি পাটা হয়ে থেঁতলে গিয়েছে একেবারে। মাথার ভেতর থেকে ঘিলু ইত্যাদি বাইরে বেরিয়ে পড়েছে, চুইয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। সকাল হতেই চিল শকুনে থানা গেড়ে বসেছে সেখানে মহাভোজ দিতে। মা গো, কি সাংঘাতিক কথা! বলে দীর্ঘশ্বাস ফেলল নবীনচন্দ্র। ততক্ষণে তার সারা শরীর ঘামে ধুয়ে যেতে শুরু করে দিয়েছে। ঠকঠক করে সে একরকম কাঁপছে। এই রকম সব ভয়াবহ বর্ণনা শুনে হাঁপাতে হাঁপাতেই গল্প বলিয়ে লোকটাকে সে বলল, আচ্ছা এবার তবে আমি যাই। কাউকে তো কিছু বলে আসেনি। বউটা যদি পাশ ফিরে আমায় দেখতে না পায় তাহলে উঠে রাত বিরাতে কান্নাকাটি করে একসা কাণ্ড করবে। কিন্তু তুমি তো আর সেখানে যেতে পারবে না। দিয়ে কেন যেতে পারবো না? কারণ তুমি গেলেও তোমাকে আর তারা সেখানে থাকতে দেবে না, আর তাছাড়া তোমায় তো ওরা দেখাই দেবে না। এইসব তুমি কি বলছো আবোল তাবোল? হো হো করে হেসে উঠল লোকটা। আবোল তাবোল কেন বলবো? তুমি নিজের পায়ের দিকে দেখো। নবীনের খেয়াল ছিল না এতক্ষণ সে কোথায় বসে কথা বলছিল। এইবার সে চারপাশে চোখ মেলে চাইল। আকাশের চাঁদ প্রায় অস্ত যেতে চলেছে, অর্থাৎ রাত শেষ হয়ে আসছে। সে বসে আছে বাঁশ বাগানে। তার সামনে বসে খেজুরডাঙ্গা গ্রামের কম বয়সী গণৎকার জনপ্রিয় বিজয় গুণী। এখন তার মুখে অপূর্ব এক প্রফুল্ল ভাব। হাসছে সে। নবীনের প্রথমটা মনেই পড়ল না যে সে এখানে এলো কেমন করে। কোনো মতে মাছলোভী জেলে ভূতেদের হাত থেকে বেঁচে কাকা শ্বশুরের বাড়ির উঠোনে গিয়ে আছড়ে পড়েছিল সে। তার খুব জ্বর এসেছিল। অনেক লোকজন ঘিরে ধরেছিল তাকে। তারপর বউ, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি আর তার মাস্তুতো দাদা দিদি সবার শুশ্রূষায়, সর্বোপরি গুণিন ঠাকুরের বেঁধে দেওয়া মাধুলির জোরেই বোধহয় খানিক সময় পরই নবীনের শরীর সুস্থ হয়ে ওঠে। একে একে বাইরের মানুষেরা বিদায় দেয়। গরম দুধ চিড়ে কলা দিয়ে মেখে শাশুড়ি ঠাকুরন তাকে রাতে ফলার খাইয়েছেন, তাও তার মনে আছে। তারপর বউ রাসমণির সঙ্গে শোবার ঘরে গিয়ে দৌড় দিয়েছিল নবীন। ঘুমিয়ে পড়েছিল এক সময় দুজনেই। এই পর্যন্ত সব ঠিক, কিন্তু
তারপর কি হলো মনে পড়ছে না তো। অস্থির হয়ে ওঠে নবীনচন্দ্র। হ্যাঁ, মনে পড়েছে। তখন অনেক রাত, বোধহয় মাঝরাত। চারপাশ নিস্তব্ধ, নির্জন, কেউ কোথাও নেই। হঠাৎ তাদের শোয়ার ঘরের দরজায় ধাক্কা। নবীন উঠেই দরজা খুলে দেয়। হুমা, এই যে তার কাকা শ্বশুর বৃন্দাবন দাঁড়িয়ে। নবীন তাকে দেখেই বলে, এ কি ব্যাপার কাকাবাবু, এত রাত্রিবেলা? আগে বাবা জীবন, তোমার সঙ্গে দুটো কথা ছিল। হ্যাঁ, বলুন না। এখানে তো বলা যাবে না বাপ, একটু বাইরে যেতে হবে। এখন? হ্যাঁ, এখনই, খুব জরুরি কথা আছে বাবা। বেশ, তবে চলুন। বলেই নবীন কাকা শ্বশুরের সঙ্গে অন্ধকারে উঠোনে নেমে পড়ে। তারপর চলতে চলতে সে যে কোথায় এসে থেমেছে তার মনে ছিল না। আর কাকা শ্বশুর যে কখন কেমন করে বিজয়গুরিনে বদলে গেল তাও তার মনে নেই। শুধু মনে আছে তার সঙ্গী একটা গল্প বলতে বলতে পথ চলছিল। ঠিক যেন গল্প নয়, সত্যি কথা সব। নবীন খুব মন দিয়ে শুনছিল সব কথা। গল্পের চরিত্রগুলো সে নিজেই চাক্ষুষ করেছে আজই। এইসব ভাবনা চিন্তাতে মশগুল হয়ে পড়েছিল সে। তারপর এখন তার হুঁশ ফিরেছে। মনে পড়েছে বাড়ি যাওয়ার কথা। অথচ এই লোকটা বলছে সে আর বাড়ি যেতে পারবে না। নবীন উঠে দাঁড়ায়। গুনিন বলে, কি আমার কথা বিশ্বাস হলো না বুঝি? আবল তাবল কথা বলার সময় আমার নেই, আমায় ঘরে যেতে হবে। কি করে যাবে তুমি? যেতে পারবে? নিজের পায়ের দিকে চেয়ে দেখা তো একবার। চমকে উঠে নবীনচন্দ্র দেখে এ তার কেমন পা! কেমন করে তার পা দুটো সোজা থেকে উল্টো হয়ে গেল। তার বিবর্ণ মুখ দেখে আবার হেসে ওঠে গণৎকার। তুমি আর বেঁচে নেই, মরে গেছো তুমি। হ্যাঁ, না না না, মরে যেতে পারিনি আমি, আমি বেঁচে আছি। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি বেঁচে নেই, তুমি মরে গেছো। ওরা মেরে ফেলেছে তোমায়। কারা মেরেছে আমায়? ভুলে যাচ্ছ? এখানে যে শুধু মধু আর তার বউ সুন্দরী আছে তাই তো নয়। হ্যাঁ, তাদের স্বভাব নিরীহ ছিল, তারা মরেও মানুষের ক্ষতি করে না ঠিকই, কিন্তু ওদের কি গতি হবে? ওদেরও তো কোনো সদ্গতি হয়নি। চুনিলাল আর তার দুই চেলা, তারা তো অন্যায় করেছিল। মধু জেলে বেঁচে থাকতে না হোক, মরে গিয়ে তাদের উপযুক্ত শাস্তি দিয়েছে। আশ মিটিয়ে শোধ নিয়েছে তাদের ওপর করা অপরাধের। সুন্দরীও তার মরা শরীরটা নিয়ে টানা হ্যাঁচড়া করার শাস্তি দিয়েছে শিবু আর বলাইকে। কিন্তু সেখানেই তো সব শেষ হয়ে যায় না। রহস্যময় ওলাউটোই 3 পাষণ্ডর পরিবার শেষ হয়ে গেছে। না, ওলাউটো রোগটা গাঁয়েগঞ্জে মোটেই আশ্চর্যের কিছু নয়, কিন্তু শুধু সেই রোগে গায়ের নির্দিষ্ট কয়েকটা পরিবারই উজাড় হয়ে যায়, এই ব্যাপারটা বেশ আশ্চর্যের। না, আমি এত কথা কিছু জানতে চাই না। আমার কি দোষ? কি কেন এত বড় ক্ষতি হলো আমার? ওদেরও তো খিদে পায়, ওরাও তো অভুক্ত। স্বভাব মরেও যায় না, ওদেরও যায়নি। এখনো অন্ধকারে বাগান পুকুরের আশেপাশে ওত পেতে বসে থাকে শিকার ধরবার জন্য। তাদেরও তো খেতে হবে। যাই হোক, আমি এখন যাই, রাত হয়ে আসছে, মানে তাদের খাওয়ার সময় ফুরিয়ে আসছে। যাই। বলে উঠে দাঁড়ালো বিজয় গণৎকার। না না, আমায় বাঁচাও, আমায় বাঁচাও বলে সামনে থাকা গণৎকারের হাতটা চেপে ধরতে যায় নবীনচন্দ্র, কিন্তু পারে না। কারণ তখনই কোথা থেকে যেন রাতের মরা অন্ধকারে আরো গভীর এক অন্ধকার মিশে গাঢ় হয়ে ওঠে। বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র মরা পচার বিশ্রী দুর্গন্ধ। সেই সঙ্গেই হাড় হিম করা হাসি হেসে ওঠে দূষিত 3টি আত্মা। নবীন 3 পচা গলা নরপিশাচের দেহের বেষ্টনের মাঝখানে অসহায়ভাবে ছটফট করতে থাকে, মরণ আর্তনাদ করতে থাকে সে। কিন্তু তার সেই আর্তনাদে কান দেয় না পিশাচেরা, কারণ তার চেয়েও বড় কাজ তাদের হাতে এখন। সময় ফুরিয়ে আসছে। নিশীতে পাওয়া নবীন যখনই গল্পে মজে সঙ্গীর সঙ্গে নিজের অজান্তেই বাঁশ বাগানে পা রেখেছে, ঠিক তখনই পেছন থেকে একটা লোলুপ হাত মট করে তার ঘাড়টা মটকে দিয়েছে। এখন সেই মটকানো ঘাড়ের রক্তই খেতে শুরু করল 3 ক্ষুধার্ত পিশাচ সত্তা।
ওদিকে গণৎকার তার বাড়ির পথে পা বাড়িয়েছে ততক্ষণে। বিজয় গুণিন নেপালি গুরুর পোক্ত শিষ্য। পিশাচতন্ত্র ছাড়াও আরও অনেক জটিল কুটিল বিদ্যা তার করায়ত। বর্তমানে চুনিলালদের মতো পাপিষ্ঠ দূর আত্মাদের নিয়ন্ত্রণ করছে সে। রূপবদল বিদ্যাও তার জানা আছে। আজ প্রথম রাতে বৃন্দাবনের বাড়ির ওই জামাই নাকাল চব্যটা মিটে যাওয়ার পর গুণিন নিজের ঘরে এসে কিছু আনুষঙ্গিক ক্রিয়াকর্ম করেছে। তারপর যথা সময় মাঝরাতে যখন মাথার ওপর রাতচরা বাদুর চক্কর কাটতে শুরু করেছে, খেজুরডাঙ্গার মরাইঘাটি শ্মশান থেকে শিয়ালের কুলক্ষণের ডাক ভেসে আসতে শুরু করেছে, ঠিক সেই সময় রাসমণিদের বাড়ির খিড়কির বাঁশের আগলটা ডিঙিয়ে ঘুমন্ত নবীনদের দরজায় গিয়ে দাঁড়িয়েছিল বৃন্দাবনের রূপধারী বিজয় গণৎকার। তারপর বাকিটা জানে রাতের অন্ধকার। এখনো অনেক কাজ বাকি আছে তার। এই গোটা খেজুরডাঙ্গা গ্রামটাকে শোকের সমুদ্রে চির সমাধিস্থ করার জন্য এখনো অনেক ধৈর্য ধরতে হবে তাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই জিতবে। একটা বাঁকা কুটিল হাসির রেখা ফুটে উঠল বিজয় গুণিনের মুখে। সকালের আলো ফুটলে বৃন্দাবনের ভাইজি জামাই শহরের মিষ্টি ব্যবসায়ী নবীনচন্দ্র তালুকদারের ঘাড় মটকানো রক্তশূন্য বিভৎস মৃতদেহটা দেখে ভয়ে আতঙ্কে গোটা গ্রাম ডুকরে কেঁদে উঠবে। সে পরে কিন্তু এই মুহূর্তে হাসি পাচ্ছে তার। চাপা অনুচ্ছ্বরে হিস হিসে হাসি হেসে উঠল বিজয় গণৎকার। এই গল্প এখানেই শেষ। খেজুরডাঙ্গা গ্রামের উপর কিসের এত জ্বলন্ত জিঘাংসা বিজয় গণৎকারের মনে? এই প্রশ্নটা এই গল্পে প্রশ্ন হয়েই থাক। উত্তর খোঁজার চেষ্টা হবে বরং পরের কোনো গল্পে। বিজয় গণৎকারের দ্বিতীয় পর্ব আসবে খুব তাড়াতাড়ি। শেষ হলো তিনি তার কলমে বিজয় গণৎকার সিরিজের প্রথম গল্প অকারণে কিছু হয় না। আজকে গল্প পাঠে শুভধর। বিজয় গণৎকার চরিত্রে থ্রিলারল্যান্ড এবং উড়োচিঠি থেকে আমাদের সবার প্রিয় রণদীপ নন্দী। অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুবিনা, হরোস্কোপ অফিসিয়াল থেকে সৌমিলি, পিয়ালি, ফেরারি মন চ্যানেল থেকে মৌমিতা, সৃষ্টি, পূজা, মোহর, ফিয়ার ফেভার থেকে অভ্র, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, বঙ্গিফাই থেকে নীল, আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে মোনালিসা। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করে দিতে হবে সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা তারা যেন সাবস্ক্রাইব করে দেয়, আর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধু, আমরা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের খুব 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 কাছে। তোমরা এই চ্যানেলটাকে 10,000 সাবস্ক্রাইবারের পরিবার করে তোলো খুব তাড়াতাড়ি। আমি জানি তোমরা পারবে, আর তোমরাই পারবে আমাদের এই চ্যানেলটাকে আজ 10,000, কাল 1 লাখ পরিবারের সদস্য করে তুলবে। তোমাদের এই সাপোর্টটাই আমাদের কাছে অনেক শক্তি যোগায়। ও বন্ধু, ভালো কথা, তোমাদের সবার প্রিয় লেখক কর্ণশীলের লেখা একটা ভয়ঙ্কর ভূতের গল্প আমাদের চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি। সেই ভিডিওর আপডেট
এবং আমাদের বাকি ভিডিওর আপডেট জানতে গেলে আমাদের ফেসবুক চ্যানেলটা কিন্তু ফলো করতেই হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে। আর আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টেও তোমাদের চোখ রাখতে হবে। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।